শায়েস্তা খান নামটা শুনলেই কেমন সপ্তদশ শতাব্দীর মুঘল বাংলার একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? তিনি ছিলেন খুবই প্রভাবশালী একজন শাসক, কিন্তু তার গল্পটা অনেক সময় ইতিহাসের বইয়ের পাতায় ঠিকমতো বলা হয় না। তো চলুন আজ তার সেই বিখ্যাত স্বর্ণযুগের পেছনের নকশাটা একটু কাছ থেকে দেখা যাক। জানেন মুঘল দরবারে বাংলাকে কী নামে ডাকা হতো? জাতির স্বর্গ বা দ্য প্যারাডাইজ অফ নেশনস। আর এর কারণটা খুব সহজ, এর অপরিসীম সম্পদ আর সম্ভাবনা। সত্যি বলতে বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক শক্তির একেবারে কেন্দ্রবিন্দু। কিন্তু এই স্বর্গেরও একটা ভীষণ অন্ধকার দিক ছিল। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলা বলতে গেলে ডুবেছিল জলদস্যুতা, দুর্নীতি আর মারাত্মক বিশৃঙ্খলার মধ্যে। বিশেষ করে আরাকানি আর পর্তুগিজ জলদস্যুদের আক্রমণে উপকূলীয় এলাকাগুলো তো প্রায় জনশূন্য হয়ে পড়েছিল। তো প্রশ্নটা হচ্ছে, দাক্ষিণাত্যে অপমানিত এক সেনাপতি, যাকে একরকম শাস্তি হিসেবে এই বিশৃঙ্খল প্রদেশে পাঠানো হয়েছে, তিনি কি পারবেন এর হারানো গৌরব ফিরিয়ে আনতে? এখান থেকেই কিন্তু শায়েস্তা খানের আসল গল্পটা শুরু হচ্ছে। কোনো নায়ক হিসেবে নয়, বরং এমন এক নেতা হিসেবে যার সামনে ছিল এক প্রায় অসম্ভব চ্যালেঞ্জ। শায়েস্তা খানের এই যে ঘুরে দাঁড়ানোর গল্প, এটা ঠিকঠাক বুঝতে হলে কিন্তু আমাদের একটু পেছনে যেতে হবে, দেখতে হবে তার পতনের সেই নাটকীয় মুহূর্তটা। কারণ দাক্ষিণাত্যে তার সেই অপমানজনক পরাজয়ই তাকে বাংলায় নিয়ে এসেছিল। সালটা ছিল ১৬৬০। দাক্ষিণাত্যের ভাইসরয় হিসেবে তিনি প্রায় ১,০০,০০০ সেনার এক বিশাল বাহিনী নিয়ে মারাঠা শক্তিকে দমন করতে গিয়েছিলেন। কিন্তু ১৬৬৩ সালের এপ্রিলে হঠাৎ করেই সবকিছু উল্টোপালট হয়ে যায়। ছত্রপতি শিবাজির এক দুঃসাহসিক রাতের আক্রমণে শায়েস্তা খান নিজে তো আহত হলেনই, তার এক ছেলেও মারা গেলেন, আর তার সামরিক ক্যারিয়ার প্রায় ধ্বংসের মুখে চলে গেল। এজন্যই বাংলায় তার বদলিটা আসলে কোনো প্রমোশন ছিল না, এটা ছিল একরকমের রাজনৈতিক নির্বাসন। মানে সাম্রাজ্যের সবচেয়ে অশান্ত আর বিশৃঙ্খল একটা সীমান্তে নিজের যোগ্যতা প্রমাণের শেষ সুযোগ। ১৬৬৪ সালে বাংলায় পা রেখেই শায়েস্তা খান একটা জিনিস খুব পরিষ্কার বুঝে গেলেন, দাক্ষিণাত্যে যে ব্রুট ফোর্স বা পাশবিক শক্তির কৌশল তিনি ব্যবহার করেছিলেন, সেটা এখানে একদমই চলবে না। তাই তিনি একেবারে নতুন, আরও অনেক বেশি সূক্ষ্ম একটা কৌশলের ছক কষলেন। তার কৌশলটা ছিল মূলত ৩ ধাপের। প্রথমত তিনি যা করলেন তা হল মুঘলদের অবহেলিত নৌবহর, যেটাকে নওয়ারা বলা হতো, সেটাকে ঢেলে সাজানো। এরপর তার দ্বিতীয় চালটা ছিল কূটনীতির। তিনি আরাকানি জলদস্যু আর তাদের দক্ষ পর্তুগিজ নাবিকদের জোটটা ভেঙে দেওয়ার প্ল্যান করলেন। আর সবশেষে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্য নিশ্চিত করা, বা অন্ততপক্ষে তাদের নিরপেক্ষ রাখা। তার এই পুরো প্ল্যানের কেন্দ্রবিন্দুতে ছিল একটা জায়গা, চট্টগ্রাম, যা ছিল জলদস্যুদের সবচেয়ে বড় আর সুরক্ষিত ঘাঁটি। আর এই চট্টগ্রাম বিজয় সম্ভব হয়েছিল এমন একটা জোটের কারণে, যা ছিল এক কথায় অবিশ্বাস্য। একবার ভাবুন তো ব্যাপারটা, যে পর্তুগিজরা দশকের পর দশক ধরে আরাকানিদের সাথে মিলে বাংলার উপকূলে রীতিমতো ত্রাস সৃষ্টি করে আসছিল, শায়েস্তা খান তাদেরকেই দিলেন নিরাপত্তা, ভালো বেতন আর জমির মতো লোভনীয় প্রস্তাব। মানে একটা মাস্টার স্ট্রোক দিয়ে তিনি তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদেরকেই তার সবচেয়ে বড় সম্পদে পরিণত করলেন। আর এই ৪০টা পর্তুগিজ যুদ্ধজাহাজ মুঘলদের পক্ষে যোগ দেওয়াই ছিল আসলে গেম চেঞ্জার। শুধু এই একটা দলবদল আর নৌশক্তির ভারসাম্যটা পুরোপুরি মুঘলদের পক্ষে চলে এলো। ১৬৬৬ সালের চট্টগ্রাম অভিযানের জন্য রাস্তাও একদম পরিষ্কার হয়ে গেল। আর ফলাফল, এক কথায় এক ঐতিহাসিক বিজয়। চট্টগ্রাম দখল করা হলো, এর নতুন নাম দেওয়া হলো ইসলামাবাদ, এবং বাংলার উপকূল থেকে কয়েক দশকের জলদস্যুতার হুমকি চিরদিনের জন্য নির্মূল হয়ে গেল। এই একটা বিজয় এই পুরো অঞ্চলে একটা দীর্ঘস্থায়ী নিরাপত্তা ফিরিয়ে এনেছিল। কিন্তু শায়েস্তা খানের গল্পটা শুধু যুদ্ধ জয়ের গল্প নয়, তার সাফল্য শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। প্রশাসক এবং নির্মাতা হিসেবেও তার অবদান ছিল অসাধারণ, যা ঢাকাকে নিয়ে গিয়েছিল এক স্বর্ণ যুগে। যেমন ধরুন, তিনি আবওয়াব নামে পরিচিত সব ধরনের অবৈধ কর বাতিল করে দেন, যেগুলো দুর্নীতিবাজ কর্মকর্তারা সাধারণ মানুষের উপর জোর করে চাপিয়ে দিত। তিনি প্রাদেশিক প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং একটা স্থিতিশীল রাজস্ব ব্যবস্থা চালু করেন, যা আসলে অর্থনৈতিক উন্নতির ভিত্তি তৈরি করে দিয়েছিল। আর তার সময়ের সমৃদ্ধি বোঝানোর জন্য একটা কথাই যথেষ্ট, কিংবদন্তি হয়ে যাওয়া সেই পরিসংখ্যান, ১ টাকায় ৮ মণ চাল, মানে প্রায় ২৯৫ কেজি। এটা ছিল তার সময়ে বাংলার সেই অভূতপূর্ব অর্থনৈতিক প্রাচুর্যের এক জলজান্ত প্রমাণ।
শায়েস্তা খান আসলে ঢাকাকে একটা ভব্য মুঘল মহানগরীতে রূপান্তরিত করেছিলেন। তার হাত ধরেই গড়ে ওঠে লালবাগ কেল্লা, ৭ গম্বুজ মসজিদ, বিবিপরীর মাজারের মতো অসাধারণ সব স্থাপত্য, যেগুলো আজও ঢাকার ইতিহাস আর পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। শায়েস্তা খানের এই যে অর্জনগুলো, এগুলো কিন্তু শুধু ইতিহাসের পাতায় আটকে থাকার মতো বিষয় নয়, এগুলো আধুনিক বিশ্বের জন্য রাষ্ট্র পরিচালনার কিছু দারুণ শিক্ষা রেখে গেছে। তার শাসন ব্যবস্থা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, সংঘাতের বদলে জোট তৈরি করা, এমনকি পুরনো শত্রুদেরও সাথে নেওয়া। দ্বিতীয়ত, কঠোর আদর্শের চেয়েও স্থিতিশীলতা আর অর্থনৈতিক সমৃদ্ধিকে বেশি গুরুত্ব দেওয়া। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অবকাঠামো আর নিরাপত্তায় বিনিয়োগ করা। আর সবশেষে, যে কোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। ঢাকায় তার সেই অসমাপ্ত দুর্গটিও আজও একটা শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এটা একদিকে যেমন তার বিশাল অর্জনের এক স্মৃতিস্তম্ভ, তেমনি অন্যদিকে আমাদের মনে করিয়ে দেয় যে একজন দূরদর্শী নেতা কতটা বিশাল সম্ভাবনাকে উন্মোচন করতে পারেন, যা আমাদের আজকের দিনের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের দিনে একজন দূরদর্শী নেতা কোন বিশাল সম্ভাবনাকে উন্মোচিত করতে পারেন? হয়তো শায়েস্তা খানের রেখে যাওয়া উত্তরাধিকার আজকের দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রেও আমাদের পথ দেখাতে পারে।